গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পুরী। আজকে আমরা ফিরে চলেছি পুরীর থেকে। আজকে আমাদের পুরীর থেকে ফিরে বাড়ির দিকে অর্থাৎ কলকাতার দিকে ফিরে যাচ্ছি। তো এই ব্লগটা এখানেই শুরু করছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ ব্লগটাকে সাপোর্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু চাই। তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। এর আগের দিনের ভিডিওর তোমাদের দেখিয়েছি যে আমি অনেকটা রাস্তা ভুবনেশ্বর পর্যন্ত চলে এসেছি। ভুবনেশ্বর থেকে এখন আমি চলেছি কলকাতার দিকে। এখান থেকে কলকাতা অনেকটাই ডিস্টেন্স। এখন আমরা রয়েছি জাস্ট ভুবনেশ্বর ক্রস করলাম ভুবনেশ্বরের পরে। আর রাস্তার কন্ডিশন দেখো, এখানে আমি এখন গাড়ি চালাচ্ছি NH-16 এর ওপর দিয়ে। তো রাস্তার কন্ডিশন খুবই ভালো, খুবই ভালো এক্সপিরিয়েন্স। রাস্তার ওভারঅল খুবই ভালো। আর তোমাদের এই ভিডিওতে আমি দেখাবো যে NH-16 পুরোটা আনকাট ভিডিও দেখাবো। আগের দিন আসারটা দেখিয়েছি আমি আগের ভিডিওতে। যারা দেখোনি তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে নাও ভিডিওটা। এটা হচ্ছে ফেরার পথে। বাঁদিকে দেখতেই পাচ্ছ পুরো গাছ, সবুজ গ্রিনারি, আর দুদিকে আপ অ্যান্ড ডাউন, দুদিকে দুটো রোড, আর মাঝখান দিয়ে গাছগুলো লাগানো রয়েছে সবুজ আর সবুজ। খুব ভালো লাগছে এই রাস্তায় গাড়ি চালাতে। আর আজকে আকাশটা দেখো, এত সুন্দর লাগছে ড্রাইভ করতে এই ওয়েদারে, খুব ভালো লাগছে। আর দেখো এখানে ক্যামেরা লাগানো রয়েছে। এই জায়গাগুলো কিন্তু আগেও আমি ব্লগে বলেছি যে খুব সাবধান। যখন তোমরা উড়িষ্যায় ঢুকবে, উড়িষ্যা কিন্তু মানে বালাসোরের ওই দিকটা নয়, কিন্তু পুরী, কটক, ভুবনেশ্বর এগুলো কিন্তু একদম পুরো ক্যামেরা লাগানো রয়েছে। কিছু দূর যাওয়ার পরপরই ক্যামেরা রয়েছে, সেটা খেয়াল রাখতে হবে। কারণ রাস্তার কন্ডিশন এত ভালো যে তোমাদের স্বাভাবিকভাবেই গাড়ির স্পিড কিন্তু উঠে যাবে, 80-র ওপরে উঠেই যাবে। মানে আস্তে আস্তে দেখবে এই এত সুন্দর রাস্তা যে অটোমেটিক্যালি উঠতে থাকবে। কিন্তু সেইখানেই কন্ট্রোল করে রাখতে হবে যে 80-র ওপরে ওঠা যাবে না, কারণ তাহলে কিন্তু ফাইন হয়ে যাবে। এটা আগেও আমি বলেছি, আবারও তোমাদের বললাম। আর এখানে রাস্তার কন্ডিশন তো খুবই ভালো। দেখতেই পাচ্ছ যে রাস্তা একদম চাকাচাক রাস্তা। 3 লেন এদিকে রয়েছে, ওদিকেও 3 লেন রয়েছে। 3টে গাড়ি একসাথে যেতে পারবে, এরকম চওড়া রাস্তা এখানে। আর এই বাঁদিকটা দেখো, পাহাড়। এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। জানি না ক্যামেরায় তোমরা কতটা দেখতে পাচ্ছ। জাস্ট বাঁদিকটা একটু খেয়াল করো। বাঁদিকটায় কিন্তু পুরো পাহাড় আর পাহাড়। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর ভিউ, খুবই সুন্দর। এখানের প্রাকৃতিক যে মনোরম দৃশ্য এই জায়গাগুলোর খুবই ভালো। মাঝে মাঝে তো মনে হচ্ছে এই পাহাড়ের দিকে গাড়ি ঘুরিয়ে নিই, কিন্তু আমাকে বাড়ি ফিরতে হবে। ওই জন্য রাস্তা দিয়ে যাচ্ছি আর বাদিকটা শুধু দেখতে দেখতে যাচ্ছি। পাহাড়গুলো এত সুন্দর লাগছে এখান থেকে। যাই হোক, চলো তোমরা ব্লগটা এনজয় করো। আমি আরো একটু এগিয়ে যাচ্ছি, আবার কথা হচ্ছে।
বন্ধুরা দেখো, আমি বাদিকটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। বাদিকে পাহাড়গুলো রয়েছে, কিন্তু এই যে গাছগুলো, এই গাছগুলোর জন্য পাহাড়গুলো ঢাকা পড়ে গেছে। তো পাহাড় গাছগুলো যখনই মানে শেষ হচ্ছে বা দুটো গাছের মাঝখানে যেখানে ফাঁক রয়েছে সেখান দিয়ে দেখো উঁকি মারছে পাহাড়। ওই জন্য আমি ক্যামেরাটা পুরোপুরি বাঁদিকে ঘুরিয়ে রেখেছি, যে যখনই এরকম দেখে, এই যে এই সামনে থেকে এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে। আর যখন ফ্লাইওভার গুলোতে উঠছি তখন তো আরো সুন্দরভাবে পাহাড়গুলো দেখা যাচ্ছে। তখন বাদিকটা পুরোটাই পাহাড়, এত সুন্দর লাগছে এখানটায়। আর তোমাদের বলে রাখি যে পুরীতে আমরা যে হোটেলে ছিলাম, হোটেল সান্তানা, সেখানে কিন্তু গাড়ি নিয়ে, এই যে বাদিকে দেখো পাহাড়টা, এই দেখো আবার এইদিকে গাছ দেখা যাচ্ছে। যখনই দেখাতে যাচ্ছি তোমাদের পাহাড়টা, তখনই গাছ চলে আসছে। আদারওয়াইজ খুব ভালো লাগছে এই পাহাড় আর এই আকাশ। দেখো, যদি ওখানে যাওয়া যায় পাহাড়ের উপরে, এত সুন্দর লাগবে। আজকে ওয়েদারটা এত ভালো। বাদিকটা পুরোটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি, যে পাহাড়টা রয়েছে এদিকটায়, এই পাহাড়। যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমরা যে হোটেলটা ছিলাম, হোটেল সান্তানা, সেই হোটেলটা কিন্তু খুব বাজেটফুল। এবং মানে এসি আমরা ছিলাম, এসিতে 2000 টাকার মধ্যে, যেটা আমার কাছে খুবই ঠিকঠাক লেগেছে আর কি। 2000 টাকা ঠিকই আছে। সিজনে ওগুলো আরো বেড়ে যায়, 3500-4000 টাকা হয়ে যায়। আর নন এসি যেগুলো, সেগুলো কিন্তু 1000-1100 এরকম ছিল। আমি ওদের সাথে কথা বলেছিলাম, তো সেটার উপরে ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো তোমাদের যদি ভালো লাগে। আর সব থেকে ভালো ব্যাপার যে ওদের পার্কিং রয়েছে, গাড়ি কার পার্কিং রয়েছে। কার পার্কিং বেশ অনেকগুলো গাড়ি ছিল, মানে আমি গাড়ি রেখেছিলাম, তারপরেও 6-7টা গাড়ি কিন্তু সামনে ওদের পার্ক করা যায়। আর তোমরা তো যদি গাড়ি নিয়ে যাও, বা যে কেউই গাড়ি নিয়ে গেলে, ম্যাক্সিমাম সময় গিয়ে হোটেলে গিয়ে ওই রাতটুকু থাকা আর কি। তারপরে তো আবার সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়ে যায়। তো গাড়ি নিয়ে গেলে ওখানে কিন্তু কোনো সমস্যা নেই। আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে ওদের, যে ওদের বিহেভিয়ারটা। আমার যেদিনকে জগন্নাথ দেবের আমি পুজো দিয়েছিলাম, তো সেই জয় শ্রী জগন্নাথ, তো সেই দিন আমি সকালবেলা গিয়ে পুজো দিতে পেরেছি, কিন্তু জগন্নাথ দেবের দর্শন হয়নি। কারণ ছেলের শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল। তো ওরা বলল যে আপনি পরেও দর্শন করতে পারবেন, রাত্রেবেলার দিকে ফাঁকা থাকে 8:30টার দিকে। তো আমি 8:30-9টার দিকে গিয়েছিলাম, তখনও মন্দিরের গেট খোলেনি জগন্নাথ দেবের দর্শনের জন্য, যে গেট। তো আমাদের বলা হলো যে 11টার সময় আপনারা গেট খোলা হবে। তো আমরা তখন 11টার সময় আবার মানে ওয়েট করে গেলাম ওখানে, যে দেখেই যাব, জগন্নাথ দেবের দর্শন ছাড়া এখান থেকে যাব না। তো 11টার সময় আমাদের গেট খোলা হলো। আমরা জগন্নাথ দেবের দর্শন করে যখন বেরোলাম, তখন রাত্রি 12:30। তো ওই 12:30টায় বেরিয়ে, 12:30-1টায় বেরিয়ে মন্দির থেকে ওখানে সেরম কোনো কিছুই, টোটো বা অটো, পুরো রাস্তা ফাঁকা হয়ে যায়। খুব অল্প সামান্য টোটো থাকে, সেগুলো মানে হয়তো কোথাও থেকে কাউকে নিয়ে যাচ্ছে এরকম। তো গাড়ি রেখেছিলাম, পার্কিং করা ছিল বলে সুবিধা হয়েছে যে সেই সমস্যায় পড়তে হয়নি যে কিভাবে হোটেলে আমরা ফিরবো। এবং সবথেকে ভালো লেগেছে, যেটা বলতে যাচ্ছিলাম, যে হোটেলে যখন ফোন করে বললাম যে এরকম এরকম ব্যাপার, আমরা দর্শন করে যাব, বললো কোনো অসুবিধা নেই, আপনি আসবেন, যখন আসবেন আমি গেট খুলে দেবো। এবং তাই হয়েছে। 12:30 1টার সময় যখন আমরা গেলাম হোটেলে, হোটেল বেশি দূরে ছিল না, 10 মিনিট তো মন্দির থেকে। তো আমি যখন ওখানে গেলাম, ওদেরকে ফোন করলাম, ওরা শুয়ে পড়েছিল, আবার উঠে এসে আমার জন্য গেট খুলে দিয়েছে। সেটা করেছে, যেটা করেছে সেটা না বলার কিছু নেই। এই দেখো, এই বিভিন্ন জায়গায় ফ্লাইওভার গুলো রয়েছে, সাথে সাথে কিন্তু ক্যামেরা গুলোও রয়েছে, খেয়াল রাখতে হবে। এই যে ডান দিকে উপরে ক্যামেরা ছিল।
তো সেটাই আমি বলছি যে তোমরা যদি যাও তো এই হোটেলটা তোমরা চেক আউট করতে পারো, ভালো লাগবে আশা করি। আর বাদবাকিটা তোমরা কথা বলে নেবে। আমার ব্লগে নাম্বার দেয়া থাকবে, তোমরা যদি চাও তাহলে কন্টাক্ট করে নিতে পারো। আর আজকে দেখাবো তোমাদের এই ব্লগটা যে আমি যে ফিরে যাচ্ছি, রাস্তার কন্ডিশনটা খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। এই দেখো যে জন্য ক্যামেরা ঘোরাম, পাহাড়, ওই যে ওই দিকটা পাহাড় পুরো। মানে উড়িষ্যায় আমি একটা জিনিস দেখলাম যে পাহাড় এবং নদী, মানে একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ সব জায়গায় রয়েছে। মানে উড়িষ্যা অনেক জায়গা রয়েছে ঘোরার। যেমন আমরা জানি যে দারিংবাড়ি রয়েছে, তারপরে তোমার কোনারক, পুরী, তারপরে মহানদীর আশেপাশে আরো অনেক জায়গা রয়েছে। সেই জায়গাগুলো এখানে কিন্তু বেশ ঘোরার জন্য বেশ উপযুক্ত। যাই হোক, তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমরা আরো এগিয়ে যাচ্ছি, পরে আবার কথা হচ্ছে।
আমি অনেকটা রাস্তায় বন্ধুরা কভার করে ফেলেছি, আর আজকে ইচ্ছা আছে যে একবারে এখান থেকে বাড়ি ঢুকবো। তো আমার জার্নি অনেকটাই, প্রায় 8-9 ঘন্টার জার্নি। তো 8-9 ঘন্টা এখান থেকে এখনো লাগবে দেখাচ্ছে। তো আমার ইচ্ছা আছে যদি কোলাঘাট পর্যন্ত আমি পৌঁছে যাই সন্ধে বা বিকেলের মধ্যে, তাহলে আমি কোলাঘাট থেকে আর 4-5 ঘন্টা গাড়ি চালিয়ে আমি বাড়ি পৌঁছে যাব। তো সেটাই আছে, প্ল্যান আছে যে বাড়ি পুরোপুরি পৌঁছে যাওয়ার, সেটাই ইচ্ছা আছে। কোলাঘাটে স্টে করব কিছুক্ষণের জন্য, একটু রেস্ট নিয়ে আবার কন্টিনিউ করব। তো তোমরা পাশে থাকো আর দেখতে থাকো ব্লগটা। দেখো এখানে রাস্তা পুরোটাই আমি আনকাট ভিডিও করে দেখাচ্ছি তোমাদের, যে পুরী থেকে কলকাতা ফেরার পথে কিছু কিছু জায়গায় ডাইভারশন আছে, এই যে এখান দিয়ে, যেরকম এখানটা ডাইভারশন পেয়েছিলাম আসার সময়, যে এই গাড়িগুলো উল্টো দিকে দেওয়া আসছে একই রোতে, কারণ সামনে ডাইভারশনটা রয়েছে, রাস্তা ঠিক হচ্ছে ওই পাশে। এরকম কিছু কিছু জায়গা তোমরা পাবে যেখানে ডাইভারশন গুলো রয়েছে। আর নদী তো প্রচুর রয়েছে, যার উপর দিয়ে ফ্লাইওভার গুলো রয়েছে এখানে। তো চলো আবার এগিয়ে যাই, এগিয়ে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা আমি প্রায় বালাসোরের কাছাকাছি পৌঁছে গেছি এখন। আর আমার ক্যামেরায় হয়তো আর বেশিক্ষণ ভিডিও করা যাবে না, কারণ ফুল দেখাচ্ছে মেমোরি। তো এখানে ব্লগটা শেষ করছি আপাতত, আবার তোমাদের সাথে নতুন কোনো ব্লগে দেখা হবে। আর তোমাদের অনেকটাই দেখালাম এই ফেরার পথে।